আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে যেটা পড়ব বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যানালিসিস ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। ফ্রিকোয়েন্সি ডোমেইনে অলরেডি আমরা পোলার প্লট করেছি। পোলার প্লট থেকে একটা সিস্টেমের স্টেবিলিটি চেক করতে গেলে আমাদের যে দুটো ইনফরমেশন দরকার সেটা একটা হচ্ছে গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি এবং ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। আরেকভাবেও আমরা চেক করতে পারি গেইন মার্জিন এবং ফেজ মার্জিন, এই দুটো ইনফরমেশনের সাহায্যে। এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি। এবং নাইকুইস্ট প্লট কি করে পোলার প্লটের এক্সটেন্ডেড ফর্ম হিসেবে আঁকা যায় সেটা আমরা ক্লাসে আগে দেখেছি, এই রিসেন্ট এই সপ্তাহের ক্লাসে। আজকে আমি দুটো প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যাতে কি করে এই প্রবলেমস গুলো সলভ করতে হয়। তার কারণ একটা সিস্টেমের নাইকুইস্ট প্লট আঁকতে শেখা এবং তার থেকে স্টেবিলিটি চেক করা, এটা মনে হয় কিছু প্রবলেম সলভ করলে আমাদের পক্ষে পরীক্ষার প্রিপারেশনের জন্য খুব ভালো হবে। উইদাউট ওয়েস্টিং ফার্দার টাইম উই ক্যান গো টু দিস প্রবলেম 1। এই আমরা একটা ওপেন লুপ সিস্টেম নিয়েছি, এটাকে আমরা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বা অনেক সময় আমরা একে লুপ ট্রান্সফার ফাংশনও বলে থাকি। এবার তোমরা আমাকে একটু বলতে পারবে যে এই ওপেন লুপ সিস্টেমে কোন পোল এমন আছে যেটা ডান দিকে অবস্থান করছে এস প্লেনের? কেউ আমি বাদে? নাই ম্যাম। নেই, ওকে। কটা জিরো আছে? একটা জিরো আছে। এবং কটা পোল আছে টোটাল? এখানে টোটাল 3টে পোল আছে, এস স্কোয়ার আর T1s। মানে আমি যদি একে গুণ করে ফেলি তাহলে ডিনোমিনেটর পার্টে নিচের অংশে এস এর হাইয়েস্ট পাওয়ার হবে 3, তার মানে এটা টাইপ 2 থার্ড অর্ডার সিস্টেম। আমরা এই সপ্তাহের ক্লাসে আলোচনা করেছিলাম যদি টাইপ 2 সিস্টেম হয় তাহলে আমার পোলার প্লটটা শুরু হবে -180 থেকে। কেন? টাইপ 2 এর 2 কে যদি আমি -90 দিয়ে গুণ করি তাহলে আমার কাছে -180 অ্যাঙ্গেল হবে, যেটা নাকি স্টার্টিং অ্যাঙ্গেল অফ দ্য পোলার প্লট। আর যেহেতু এই থার্ড অর্ডারে, তার মানে ওর টার্মিনেটিং অ্যাঙ্গেল হবে -270। থার্ড অর্ডারে 3-এর সাথে -90 গুণ করলে -270। তা আমরা প্যাটার্নটা বুঝতে পারছি, কিন্তু আদৌ কোনো এনসার্কেলমেন্টস হবে কিনা সেটা আমরা প্লট না করলে বুঝতে পারবো না। এমনকি এখানে এটাও বলা হচ্ছে যে স্টেবিলিটি তো ক্যালকুলেট করবে, কিন্তু স্টেবিলিটি ক্যালকুলেট করার সাথে সাথে T1 T2 এর ভ্যালুর উপরও ডিপেন্ড করবে যে which case will leads to a stable system and which one will go for the unstable। তার মানে T1 T2 এরও বেশ একটা ভূমিকা আছে। আমি যদি এখানে সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করতে হয় তাহলে এস কে আমি জে ওমেগা দিয়ে রিপ্লেস করে দেব। এস কে যদি আমি জে ওমেগা দিয়ে রিপ্লেস করে দিই তাহলে যে যে জায়গায় এস ছিল সেখানে আমি জে ওমেগা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার ফলে কি হলো, আমার যেহেতু জে স্কোয়ার মানে মাইনাস, আমি এখানে লিখলাম আমি একে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টে ভাগ করব। এই লাস্ট উইকে, এই কারেন্ট উইকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি করে একটা
সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশনকে তার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টে ভাগ করা যায়। এখানে দেখো প্রথমে রিয়েল পার্টে T1 বা T2 এর ভ্যালুর ওপর কোনো প্লাস মাইনাস ডিপেন্ড করছে না, মানে T1 বা T2 এর ভ্যালু যাই হোক না কেন দ্যাট উইল বি অ্যাডেড, এমনকি T1 এর ভ্যালু যাই হোক না কেন দ্যাট উইল বি স্কোয়ার্ড। যখনই স্কোয়ার্ড হয়ে যাবে তার মানে তো ওর মাইনাস ভ্যালু থাকলেও ওটা প্লাস হয়ে যাবে, ফাইনালি দিস টার্ম উইল বি অ্যাডেড। তার মানে আমার রিয়েল পার্ট টার্মটাতে T1 T2 এর ভ্যালুর উপর কোনো কিছু স্টেবিলিটি ডিপেন্ড করবে না অ্যাটলিস্ট। এবার আমরা যদি ইমাজিনারি পার্টে দেখি, এই ইমাজিনারি পার্টে দেখতে পাচ্ছি T1 মাইনাস T2 একটা টার্ম আছে। T1 মাইনাস T2 এই টার্মটাকে আমরা দুভাবে ভাবি, যে একবার ভাবি যে এই টার্মটা পজিটিভ, একবার ভাবো এই টার্মটা নেগেটিভ, আরেকবার ভাববো সমান। এই তিনটে কেসে আমাদের সিস্টেমের স্টেবিলিটিতে কিভাবে এফেক্ট ফেলবে সেটা আজকে আমরা চেক করব। যেমন দেখো, কেন আমি তিনটে কেস ধরলাম, এখানে বলা হয়েছে যে কমেন্ট অন স্টেবিলিটি ডিপেন্ডিং অন রিলেটিভ ম্যাগনিটিউডস, মানে কে কার থেকে বড়, T1 T2 থেকে বড় না T2 T1 এর থেকে বড় না দুটোই সমান, তাই তিনটে কেস অ্যারাইজ করলো। আমরা এখানে কিন্তু কেস কি কি হবে সেটা বলে দেওয়া নেই। এমনও হতে পারতো যে এখানে বলা হলো যে কনসিডার T2 ইজ গ্রেটার দেন T1, সেই ক্ষেত্রে স্টেবিলিটি অ্যানালাইজ করো, সেটাও হতে পারতো। এখানে তিনটে বলা হয়েছে যাতে তোমরা প্রত্যেকটা ধাপকে বুঝতে পারো। তা প্রথম কেস আমি নিলাম যখন T1 T2 থেকে ছোট। তা T1 যদি T2 থেকে ছোট হয় দুটোই পজিটিভ মান, কিন্তু T1 যদি T2 থেকে ছোট হয় তার মানে বেসিক্যালি এখানে তোমার মাইনাস সাইন চলে আসবে। দেখো, তো সেই কারণে আমি এখানে মাইনাস সাইন আমার এসেছে। তা মাইনাস সাইন আসার ফলে তোমরা শিখেছিলে যে এখানে ওমেগার মান 0 এবং ইনফিনিটি বসিয়ে কি করে ভ্যালু বের করতে হয়। যদি ওমেগার মান 0 ধরি তাহলে অবশ্যই এখানে রিয়েল টার্মটা আমার কিন্তু ইনফিনিটি আসছে, ইভেন মাইনাস ইনফাইনাইট, তাই আমি ওকে নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে রেখেছি when omega is tending is equal to 0 plus or 0 minus, ও এই ডটেড লাইন আছে মানে ও নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে ইনফাইনাইট লোকেশনে আছে। এবার আমার প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি দুটো ক্ষেত্রে কিন্তু আমার মান 0 আসছে, কিন্তু এখানে একটা আমার অ্যাঙ্গেলের কনসেপ্ট আসবে। কি কনসেপ্ট আসবে, যখন আমার 0 প্লাস তখন এটা মাইনাস ইনফিনিটি, যখন এখানে 0 ওমেগার জায়গায় 0 প্লাস তার মানে আমার এখানে মাইনাস জে ইনফিনিটি, তার মানে ওর লোকেশনটা রিয়েল পার্টেও না মাইনাস, ইমাজিনারি পার্টেও মাইনাস, তার মানে ও থার্ড কোয়াড্রেন্টে থাকবে। রিয়েল পার্টেও মাইনাস, ইমাজিনারি পার্টেও মাইনাস, তার মানে যখন ওমেগার মান 0 প্লাস তখন ওর লোকেশন থার্ড কোয়াড্রেন্টে থাকবে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার যখন ওমেগার মান 0 মাইনাস, ওমেগার মান যখন এখানে আমি 0 মাইনাস বসাবো তার মানে তো 0 থেকে ওর মানটা ছোট, তার মানে ওর মানটা নেগেটিভ। ওমেগার মান যদি নেগেটিভ হয় এবং টেন্ডিং টু 0 হয় তার মানে অবশ্যই এটা প্লাস হয়ে যাবে। যদি এটা প্লাস হয়ে যায় এবং ইনফিনিটি হয় তার মানে রিয়েল পার্ট নেগেটিভ কিন্তু ইমাজিনারি পার্ট পজিটিভ, তাহলে অবশ্যই ও এই এই কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে।
আমরা কোয়াড্রেন্ট ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? নাইকুইস্ট প্লটে আমরা এভাবে কোয়াড্রেন্ট এবং ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পারলেই প্লটটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা এই প্রবলেমটা মনে হয় আমরা ক্লাসেও একটু দেখেছিলাম। করার পর আমরা একে ডান দিক দিয়ে, এটা হলো ওর প্যাটার্ন। কেন ডান দিক, হঠাৎ ডান দিক কেন হবে? তার কারণ এই যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো মাইনাস, জিরো মাইনাস থেকে জিরো প্লাস, এটা কখনোই উল্টো দিকে আবার রান করতে পারবে না। জিরো মাইনাস থেকে জিরো প্লাস, দেন জিরো প্লাস থেকে প্লাস ইনফিনিটি আসলো। আসার পর আমরা তাহলে কেউ কি আমাকে বলতে পারবে যে আমি নিচের দিকে একটু এইভাবে যাই? হ্যাঁ, তোমরা কি কেউ বলতে পারবে এখানে -1 মানে সেই ক্রিটিক্যাল পয়েন্টটাকে কবার পাক খাওয়া হয়েছে? যে কেউ, ভুল হোক ঠিক হোক, তোমরা একটু যদি চেষ্টা করে বলো। ম্যাম একবার। একবার, একটা উত্তর পেলাম। আর কেউ কতবার -1 পয়েন্টটাকে পাক খেয়েছে? ম্যাম দুবার হবে, উপরে একবার গেছে, নিচে একবার গেছে। আচ্ছা, এবার আমি একটু তোমাদেরকে দেখাই। -1 পয়েন্টটা আমি এ টু ইনফিনিটির থেকে গেছে, তাই এখানে যেখানেই থাক না কেন ওর পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। শুরু হয়েছে এখান থেকে, হয়ে এ কিন্তু ক্লোজ হয়নি, এ কিন্তু লুপ ক্লোজ হয়নি। এখান থেকে গিয়ে ও সাইড হয়ে আবার এদিক থেকে এসে ও এখানে অরিজিনে চলে এসেছে। এখানে যদি লুপ ক্লোজ হতো তাহলে -1 পয়েন্টটাকে পাক খাওয়া হতো। পাক তো কমপ্লিট হয়নি, মানে আমি যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে, কিন্তু ওকে বাদ দিয়ে পাক খেয়েছে। দেখো, আমি তো এই লাইনটাকে এইভাবে আঁকলেও টেকনিক্যালি ভুল হতো না, কিন্তু -1কে তো টাচই করেনি। তাই এখানে নাম্বার অফ পাক, নাম্বার অফ এনসার্কেলমেন্টস ইজ 0। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। গুড। তার মানে নাম্বার অফ এনসার্কেলমেন্টস যদি 0 হয় তাহলে n এর মান 0। আগে আমরা দেখলাম যে আমাদের যে ট্রান্সফার ফাংশনটা দেওয়া হয়েছিল সেখানে আমার কোনো পোল ডান দিকে অবস্থান করছে না, তার মানে পি এর মান 0। এবার এন আর পি দুজনের মানই যদি 0 হয় অবশ্যই জেড এর মানও 0 হবে। তার মানে যখন এই কন্ডিশনটা থাকবে T1 is less than T2, আমার সিস্টেমটা স্টেবল হবে। এবার আমি দ্বিতীয় কন্ডিশন ধরবো। দ্বিতীয় কন্ডিশন কি? যখন T1 এবং T2 দুজনেই সমান হবে। আমি যদি আগের ছবিটাই দেখি, আগের এখানে যদি T1 T2 দুজনেই সমান হয় তাহলে এই ইমাজিনারি পার্টটাই তো ভ্যানিশ হয়ে যাবে, তাই না? 0 হয়ে যাবে। তার মানে যখন আমার ওমেগার মান ভ্যারি করব, প্রথম আমি 0 থেকে শুরু করব, তখন ওর মান ইনফিনিটি হবে, কিন্তু ও এক্স্যাক্টলি নেগেটিভ রিয়াল অ্যাক্সিসের ওপরেই থাকবে। দেখি তাহলে কি হয়। আমি T1 T2 দুটোর মান আমি যখন সমান ভাবলাম, ইমাজিনারি পার্টটা আমার 0 হয়ে গেছে। তার মানে ওমেগার মান আমি যখন 0 ধরবো তখন নিচে ওমেগা থাকার জন্য আমার তো ভ্যালুটা ইনফাইনাইট হয়ে গেছে, কিন্তু সে ডাইরেক্টলি নেগেটিভ রিয়াল অ্যাক্সিসের ওপরেই থাকবে, কারণ এখানে ইমাজিনারি পার্ট নেই, 0। এবার আমি এখানে থেকে শুরু করলাম। এখানে আমার লোকেশন আসলো যখন পজিটিভ 0 প্লাস বা 0 মাইনাস দুটো ক্ষেত্রে ও এখানে থাকবে। এবার হচ্ছে যখন আমার কাছে ইনফিনিটি থাকবে, মানে আমার কাছে ওমেগার মান ইনফিনিটি হবে। ওমেগার মান ইনফিনিটি হলে তখন দেখতে পাচ্ছি অবশ্যই এটা 0 হয়ে যাচ্ছে, এখানে আসছে। এই সার্কেলটা কখনোই আমরা ইচ্ছে মতো ঘোরাতে পারবো না, এইভাবেই ঘোরে, ডান দিক দিয়েই ঘোরে। তার মানে এখান থেকে এসে ও ডান দিক থেকে
হয়ে তারপরে এখানে ও পৌঁছবে। তার মানে এবার আমাকে বলো এই -1 পয়েন্টটা আমি ধরে নিলাম যে কে এর মান ভালোই বড়, বা এমন কে এর মানটা এমন যে এই ম্যাগনিটিউডটা ইজ গ্রেটার দ্যান 1। যদি এই ম্যাগনিটিউডটা 1-এর থেকে ছোট হতো তাহলে কন্ডিশন আরেক রকম হতো। আমি ধরে নিলাম এই ম্যাগনিটিউডটা -1-এর থেকে বড়, তাহলে ও এইভাবে। এবার তাহলে আমার -1 কে কবার পাক খাওয়া হয়েছে? একবার। একবার। তার মানে আগে আমার ওপেন লুপ পোলস ছিল 0 এবং এটা ক্লকওয়াইজে পাক খেয়েছে। তার মানে নাম্বার অফ কাউন্টার ক্লকওয়াইজ এনসার্কেলমেন্টস, কাউন্টার ঘড়ির কাঁটার উপরের দিকে যে কটা পাক হয়েছে সেটাকে আমি -1 বলতে পারি। সেখান থেকে দেখা যাবে আমার জেড এর একটা মান চলে আসছে। জেড এর একটা মান চলে আসছে মানে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে এই যে যেহেতু এটা -1 যে পয়েন্টটা, এটা থ্রু দিয়ে পাস করছে, এটা থ্রু দিয়ে পাস করছে। তার মানে আমি এখানে বুঝতে পারছি যে আমার ক্লোজ লুপ পোলস যে ওমেগা অ্যাক্সিসের উপর আসছে, ক্লোজ লুপ পোলস যে ওমেগা অ্যাক্সিসের উপর আসছে, যেহেতু আমার এই -1 পয়েন্টটা আমার এই পোলার প্লটের মধ্য দিয়ে গেছে, এই পোলার প্লটের মধ্য দিয়ে আছে। তার মানে আমার এটা মার্জিনালি স্টেবল কন্ডিশন। আনস্টেবল ঠিক বলবো না, আবার স্টেবলও বলা যাবে না। এবার আমরা উল্টো কেসটা দেখি। উল্টো কেসটা হচ্ছে যখন T1 ইজ গ্রেটার দেন T2, মানে ঠিক অপোজিটটা। আগের বার আমরা ভেবেছিলাম T1 এর মান T2 থেকে ছোট। তাই এবার যদি T1 এর মান T2 থেকে বড় হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি। এভাবে যদি লিখি তাহলে আমরা ধীরে ধীরে ওমেগার মান যখন ভ্যারি করাবো, যখন ওমেগার মান 0 হলে দুদিকেই আমার নেগেটিভ 0 হবে, কিন্তু রিয়েল পার্টটা নেগেটিভ, ইমাজিনারি পার্টটা পজিটিভ হবে। ওমেগা ইকুয়ালস টু 0+a। দেখো, রিয়েল পার্টটা নেগেটিভ হবে, ইমাজিনারি পার্টটা পজিটিভ হবে when omega is equal to 0+। তার মানে ওর লোকেশনটা আমি সেকেন্ড কোয়াড্রেন্টে বসাতে হবে। যখন ওমেগার মান 0- মানে এক্সাক্ট 0 পয়েন্টের ঠিক আগের ভ্যালু, তার মানে অবশ্যই তো নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু মানেই এখানে সাইনটা মাইনাস হয়ে যাবে। তার মানে তখন আমার ওর ভ্যালুকে থার্ড কোয়াড্রেন্টে বসাতে হবে। তার মানে আমার 0+ বা 0- এই কারণে করা হয়েছিল যাতে আমরা ওর লোকেশনটা বুঝতে পারি যে ও কোন কোয়াড্রেন্টে অবস্থান করবে। শুধু পোলার প্লটের মতো শুধুমাত্র 0 বসালে আমাদের পারপাস সলভ হবে না। একই রকম ভাবে ওমেগা যখন আমার টেন্ডিং টু +ইনফিনিটি এবং -ইনফিনিটি, সেক্ষেত্রেও আমরা এভাবে ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে -ইনফিনিটি থেকে ও 0- এলো। তোমাদেরকে কি বললাম, ও সবসময় ডান দিক দিয়েই পাক খাবে। 0- আসার পর এবার ও 0+ আসবে, তারপরে ও এখানে কনভার্জ করবে। তা এই যে কনভার্জেন্সটা হলো তাতে আমরা কি দেখতে পাচ্ছি যে কবার পাক খেলো? এটা একবার পাক হয়েছে আর এটা দুবার পাক হয়েছে। তার মানে দুটো ক্লোজ লুপ পোল ডান দিকে আছে, দুটো ক্লোজ লুপ পোল ডান দিকে ক্লকওয়াইজে আছে, ক্লকওয়াইজ রোটেশনে। তার মানে n এর মান -2 এবং সিস্টেমটায়
ওপেন লুপ সিস্টেমে আমার একটা পোলও ডান দিকে ছিল না, তার মানে ওপেন লুপ সিস্টেমের নাম্বার অফ পোলস প্লেসড অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য এস প্লেন ইজ 0। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো ক্লোজ লুপ পোলস আমার ডান দিকে অবস্থান করছে এই কন্ডিশনের জন্য। তাহলে এই কন্ডিশন যখন আসবে তখন আমার সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। এইভাবে কেস টু কেস আমাদের ধরতে হবে, তার সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করে সেই কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের এই ইকুয়েশনটা লিখতে হবে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে ভাগ করে। নইলে আমাদের পক্ষে ওর কোয়াড্রেন্ট বের করা সম্ভব হবে না। আমরা যদি ওর কোয়াড্রেন্টটা জানতে না পারি তাহলে কি করে সম্ভব? কোয়াড্রেন্ট জানার জন্য আমার ওকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে ভাগ করে লিখতে হবে। তারপরে আমরা ওমেগার মান 0+ এবং 0- এর জন্য চেক করতে হবে, এবং ইনফিনিটি প্লাস এবং মাইনাস ইনফিনিটির জন্য চেক করতে হবে। তারপরে পুরো প্লটটা কমপ্লিট করলে আমরা দেখতে পাবো কটা এনসার্কেলমেন্টস হয়েছে, তার মানে কটা পোল আমার ডান দিকে অবস্থান করছে, ক্লোজ লুপ পোলস, so that we can conclude on the stability of closed loop system. এইভাবে আমরা প্রথম অঙ্কটাকে করলাম। নট নেসেসারিলি যে তোমাদের কাছে সবসময় এরকম ধরনেরই সিস্টেম থাকবে বা এরকম তিনটে কন্ডিশনই দেখাতে হবে, এরকম হতে পারে যে তোমাদের কাছে কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য চাওয়া হলো যে ওই কন্ডিশনে সিস্টেমটা স্টেবল হবে কিনা। এবার আমি তোমাদের এখানে একটা সিস্টেম নিয়েছি, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে এই যে ওপেন লুপ সিস্টেমটা, এই ওপেন লুপ সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। গুড, কিন্তু কেন আনস্টেবল বললে যদি একটু জানতে পারি? ম্যাম ওই যে মাইনাস একটা পোল ডান দিকে আছে। ডান দিকে পোল। ভেরি গুড। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লোজ লুপ সিস্টেমের স্টেবিলিটি বের করার জন্য আমরা নাইকুইস্ট ক্রাইটেরিয়া ব্যবহার করব, এবং আমাদের কাছে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে যার মধ্যে আমার দুটো পোল আছে। একটা পোল s is equal to 0-তে অবস্থান করছে, আরেকটা পোল ডান দিকে অবস্থান করছে। ডান দিকে অবস্থান করছে মানে p এর মান 1 হয়ে গেছে। এবার বাকিটা আমরা দেখব যে হোয়াট অ্যাবাউট দ্য স্টেবিলিটি অফ ক্লোজ লুপ সিস্টেম। যথারীতি আমাদের তো সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করতেই হবে, এটা ছাড়া আমরা এগোতেই পারবো না। তা আমরা আগের পদ্ধতি অনুযায়ী সাইনোসয়েডাল ট্রান্সফার ফাংশন বের করলাম। এই যে প্রথমে আমরা 0+ 0- এর জন্য করেছি, যেমন দেখো যখন আমি 0+ এর জন্য করছি 0+, তার মানে আমার এখানে ভ্যালু ইনফিনিটি হলেও সাইন কিন্তু প্লাস থাকবে, এবং এখানে 0+ এর জন্য রিয়েল পার্টটা কিন্তু নেগেটিভ হবে। ভ্যালু যাই হোক না কেন, ভ্যালু হবে -kt। এখানে 0-র জন্য আমার এটার সাথে তো +1 হবে, তার মানে 0+1 মানে ভ্যালু হবে -kt। এটা মেজারেবল ভ্যালু, পরিমাপযোগ্য ভ্যালু। এবার তারপরে আমার -kt প্লাস j ইনফিনিটি, তাহলে ওর লোকেশন এরকম জায়গায় থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট। অপরদিকে যখন আমি 0- এর জন্য চেক করব, আমার কাছে ভ্যালু হবে -kt - j ইনফিনিটি, তার মানে এখানে। যখন আমার ওমেগার মান টেন্ডিং টু ইনফিনিটি হবে তখন আমার মান হবে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -ইনফিনিটি থেকে ইন্ডিয়ান এটা। হ্যাঁ বলো। ওকে, -ইনফিনিটি থেকে 0- ডান দিক দিয়েই পাক খাবে, 0- থেকে ও 0+ পৌঁছলো এবং তারপরে +ইনফিনিটিতে এলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
যে এই -1 ক্রিটিক্যাল পয়েন্টটাকে পুরো একবার ক্লকওয়াইজ রোটেশন করা হয়েছে। ক্লকওয়াইজ রোটেশন মানে ক্যাপিটাল এন এর মান হবে -1। এবার যদি আমার ক্যাপিটাল এন এর মান -1 হয়, আগে অলরেডি আমার পি এর মান ছিল 1, তাহলে আমি যদি ওই সূত্রে নাইকুইস্ট ক্রাইটেরিয়ার সূত্রে ফেলে দেই, তাহলে আমার কাছে জেড এর মান আসছে 2। তার মানে দুটো ক্লোজ লুপ পোল ডান দিকে আছে এস প্লেনে, তার মানে ওপেন লুপ সিস্টেমটাও আমার আনস্টেবল বিকজ অফ দিস রাইট হ্যান্ড সাইড পোল, এবং ক্লোজ লুপ সিস্টেমটাও আনস্টেবল বিকজ অফ দিস z is equal to 2, যার মানে হচ্ছে আমার দুটো ক্লোজ লুপ পোলস ডান দিকে থাকবে, দুটো ক্লোজ লুপ পোলস ডান দিকে থাকবে। এখানে কারোর কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? খুব ভালো, যখন প্রশ্ন নেই তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যে এই একটা সিস্টেম তোমাদের কাছে দিলাম, যেই সিস্টেমটা ওপেন লুপ সিস্টেমটা আনস্টেবল বিকজ অফ দ্য পোল এস ইজ ইকুয়াল টু 1। আমরা ধরে নিচ্ছি যে কে এর মান পজিটিভ, তাহলে এর নাইকুইস্ট প্লট কি হবে এবং নাইকুইস্ট প্লটের থেকে স্টেবিলিটি কিভাবে বের করবে এই সিস্টেমটা, এটা হচ্ছে তোমাদের টাস্ক। কারণ একটা জিনিস আমাদের বিশ্বাস না করে কোনো উপায় নেই, যতক্ষণ না তোমরা নিজের হাতে করবে ততক্ষণ কিন্তু শেখাটা কমপ্লিট হবে না। ওই পরীক্ষার আগের রাতে সব হয় না। তা তোমরা এটাকে সলভ করে আমাকে পরের দিন ক্লাসে দেখাবে। I want to see the solution from everyone's side. কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত শেয়ারিংটা স্টপ করলাম। তোমাদের আমি এখন রেকর্ডিংটা অফ করি, কারণ আসল ক্লাসের সময়টা আমাদের রেকর্ড করা হয়ে গেছে। ম্যাম